কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়? নাহিদ ইসলামকে পরিষ্কার করতে বললেন রিজওয়ানা হাসান। নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গ্রহণযোগ্য ভোট চায় বিএনপি। আওয়ামী লীগ আমলে গুমের প্রধান আসামি শেখ হাসিনা, ট্রাইব্যুনালে শুরু হচ্ছে 30 দিনের বিচার। ওমানের দুকুম সিদ্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 8 বাংলাদেশির। সাগর থেকে মাছ ধরে ফিরছিলেন নিহতরা। সিলেট মহাসড়কে মহা দুর্ভোগ, যানজটে নাকাল সড়ক উপদেষ্টা, বাধ্য হলেন বাইকে চড়তে। We've been intercepted at sea and I've been kidnapped by the occupation forces of Israel. The country conducting genocide in Gaza with the active collaboration and assistance of the USA and other Western powers. গাজামুখী কনসান্স থেকে শহীদুল আলম আটক, সব অধিকার কর্মীর মুক্তি দাবি বাংলাদেশের। আপনাদের সবাইকে আমন্ত্রণ। চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। পুরো খবরের সাথে থাকছি আমরা দুজন, আমি রহমান রাশেদ, শান্তা শার্লিন। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক। উপদেষ্টাদের মধ্যে কারা খুঁজছেন সেফ এক্সিট? এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে তা পরিষ্কার করতে বললেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান, তিনি সেফ এক্সিট খুঁজছেন না। যতই ঝড়ঝাপটা আসুক, বাকি জীবন দেশেই কাটাবেন। শপথ গ্রহণ করিতেছি যে রাজনীতির মাঠ এখন অনেকটাই নির্বাচনমুখী। এর মধ্যে হঠাৎ আলোচনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গ। শপথ করিতেছি যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতির মাঠে আলোচনাটি ছাড়লেও আরেক কাঠি সরেশ এনসিপি নেতা সার্জিস আলম। কোনো উপদেষ্টাদের মৃত্যু ছাড়া সেফ এক্সিট দেখছেন না তিনি। পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। বাস্তবতা আসলে কি? এনসিপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সচিবালয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সেফ এক্সিট নয়, যত ঝড়ঝাপটা আসুক দেশেই থাকছেন তিনি। এটা তাকে তার বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে। তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে, ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। ভবিষ্যতের চিন্তা করে কেউ তাই ভালো সম্পর্ক রাখছেন বড় দলগুলোর সাথে। স্পেশালি লন্ডন থেকে আসার পরে গভর্নমেন্ট শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক তাদের একটা যাত্রা, যাদেরকে কাজ করার জন্য রাখা হয়েছে তারা আসলে এখন দেখা যাচ্ছে যে দলের পারপাস সার্ভ করছে। সেখানে আসলে কতটুকু মানুষের মন জয় করলো, নাকি আসলে একটা রাজনৈতিক দলের মন জয় করছে, যেন আবার সেই রাজনৈতিক দলটা ক্ষমতায় আসলে তারা হয়তো বা কোনো না কোনো গুরুত্বপূর্ণ পজিশন পেতে পারে, মন্ত্রিত্ব পেতে পারে। এমন বাস্তবতায় আগামী নির্বাচনের পথটা কতটা সহজ রাখা যায়, সেটাই হয়তো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আর এই নিয়ে ভারতের মন্তব্যকে অপ্রত্যাশিত বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, সাবের হোসেন চৌধুরীর সাথে 3 কূটনীতিকের বৈঠকের বিষয়বস্তুর কথা জানা নেই তার। রাজনীতির ময়দান ছাড়াও ফেব্রুয়ারির নির্বাচনের উত্তাপ কূটনীতির অন্দরমহলেও, দেশের গণ্ডি ছাড়িয়ে আলোচনা বিদেশেও। দিন দুয়েক আগে যা উঠে আসে ভারতের পররাষ্ট্র সচিবের সংবাদ সম্মেলনে, দিল্লিতে ঢাকার কূটনৈতিক বিটের সাংবাদিকদের কাছে দ্রুতই অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথা জানান বিক্রম মিশ্রি। India is firmly in favor of free, fair, inclusive and participatory elections in Bangladesh. বুধবার এই প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে ভারতের এমন মন্তব্য অপ্রত্যাশিত। এটা তাদের বিষয় না, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 কূটনীতিকের বৈঠকের বিষয়বস্তু যেন নেই বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন, তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন। সম্প্রতি বিদেশে বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ঘটনায় শাহাবুদ্দিনের চিঠি পাওয়ার কথা স্বীকার করেন তৌহিদ হোসেন। চিঠিটা আমি পেয়েছি অবশ্য দেরিতে, এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে অনেক আগে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। শুধু ইইউ নয়, সবাই স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন চায়, তবে কোন পদ্ধতিতে ভোট হবে তা দেশের জনগণই ঠিক করবে। বিএনপি নেতাদের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় 3 মাসের জন্য অপেক্ষা না করে দ্রুত নির্বাচন কমিশনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যাতে প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারে। আগ্রহ ভরে অপেক্ষা করছে এবং নির্বাচনী প্রক্রিয়া এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবে। জাতীয় নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি বিএনপির। আসন ভাগাভাগি নিয়ে সমমনা দলগুলোর সাথে চলছে শেষ পর্যায়ের আলোচনা। ভোটের সমীকরণে জোটের নেতারা বেশি আসন চাইলেও 40 থেকে 50টি আসন ছাড়বে দলটি। এছাড়া চলতি মাসেই দলের 200 প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট দেখুন। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট কোন পদ্ধতিতে হবে এ নিয়ে ভিন্নমত থাকলেও প্রার্থী নির্ধারণ আর কৌশল ঠিক করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ের কাজও প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। সারা দেশে প্রতিটি আসনে 5 স্তরের জরিপ চালিয়েছে দলটি। চলতি মাসেই 200 আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে দেশের অন্যতম এই রাজনৈতিক দল। যে আমাদের যে যুগপৎ আন্দোলনে যারা আমাদের শরিক ছিল, মিত্র দল ছিল, তাদের জন্য আমরা 40 থেকে 50টি আসন রেখে বাকিগুলো আমরা বিএনপি প্রার্থীদেরকেই গ্রিন সিগন্যাল দেওয়া হবে নির্বাচন করার জন্য। আমাদের যুগপৎ আন্দোলনে যারা সঙ্গী ছিল তাদের কাছ থেকে আমরা লিস্ট নিচ্ছি। লিস্ট নিয়ে আমরা দেখছি কোথায় কোন জায়গায় দিলে মিনিমাম সমস্যা হবে এবং সেই প্রার্থীরা জয়লাভ করে আসবে, সেইটাই আমরা আমাদের চেয়ারম্যান সাহেব কাজ করছে, আমাদের কাছ থেকেও জানছে। ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে সমমনা দলগুলোর সাথে বিএনপির আলোচনাও প্রায় শেষ পর্যায়ে। তবে ভোটের সমীকরণে জোটের নেতারা বেশি আসন চাইলেও বিগত রাজপথের সঙ্গীদের 40 থেকে 50 আসন ছাড় দেবে দলটি। এটা তো আমাদের জন্য একটা নমিনেশনটা একটা খুব শক্ত কাজ আর কি, কেননা এই যে 18 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কেউ দল ছেড়ে যায় নাই, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের তো কর্মী প্রত্যেক এলাকাতে অনেক আছে। তো তাদের মধ্যে থেকে যে লোকটা ভোটের মাঠে যোগ্যতম হবে তাকে তো দিতে হবে। অতি অল্প সময়ের মধ্যে অন্তত 200 আসনে আমরা জানাতে সক্ষম হব। আমাদের দলের হাইকমান্ড থেকে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে ইন্ডিভিজুয়ালি, তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন। পরে যখন শিডিউল ঘোষণা হবে তখন আমরা অফিসিয়ালি জানাবো আর কি, আমাদের তালিকা জানিয়ে দেব। বিএনপি নেতারা মনে করছেন যে যাই বলুক সরকারের ঘোষিত সময়ে নির্বাচন হবে, এতে করে গণতন্ত্রের নতুন যাত্রাপথের দ্বার উন্মোচন হবে। পিয়ার নিয়ে যে যতই লাভালাভি করুক হালে পানি পাবে না, এবং নির্বাচনেও আমার মনে হয় না যে এটা এফেক্ট করবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর সাথে শেষ দিনের আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশন আরও বিস্তারিত জানার চেষ্টা করছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ব্যাপারে কথা বলছেন সাংবাদিকদের সাথে, আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই। আমি আশা করি আমরা এই যে 2-3টা পয়েন্টে আলোচনা করলাম, লিগ্যালিটি নিয়ে আলোচনা করলাম, কনস্টিটিউশনালিটি নিয়ে আলোচনা করলাম এবং কনস্টিটিউশন অর্ডার থেকে সরে আসার জন্য ধন্যবাদ দিলাম, এবং আমরা যে অর্ডিন্যান্স করে এটা করতে পারবো না সেই জন্যও এটা রিয়েলাইজেশনে আসার জন্য সবাইকে ধন্যবাদ দিলাম। আর এই যে আদেশ প্রণয়নের জন্য আমরা সবাই একমত হলাম, সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি
এবং এই আদেশ প্রণয়নটা কিভাবে হবে, গেজেট বা প্রজ্ঞাপন, সেটার উল্লেখ করে গণভোট আইনের মধ্যে সেটা থাকবে, আবার সনদের মধ্যেও সেটা উল্লেখ থাকবে যে গণভোট আয়োজন হবে এই বিষয়ে। এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে যেহেতু প্যারাগ্রাফের মধ্যে এই গণভোট আয়োজনের উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বেড়ায় সেটা থাকবে, সব কিছু লিগ্যালিটি আমার মনে হয় কভার করবে। আমাকে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এত মাস যাবৎ সবাই এখানে জাতির একটা কল্যাণের জন্য সময় দিয়েছেন এবং আমাদের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য, বাস্তবায়ন করার জন্য, আমাদের শহীদদের মর্যাদা দেওয়ার জন্য আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন। সেই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার দলের তরফ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আপনাদের সবার প্রতি সেই জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ। একটা সংশোধন দেই, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে দলগুলোর সাথে শেষ দিনের আলোচনা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম সেখানে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। আওয়ামী আমলে গুমের ঘটনায় বিচার শুরু হচ্ছে শেখ হাসিনা ও তারেক আহমেদ সিদ্দিকী সহ 30 জনের। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের মধ্যে যারা বিভিন্ন বাহিনীতে কর্মরত, আজকের পর বরখাস্ত হবেন তারা। বিরোধী মত দমনে গুম, অপহরণ ও ক্রসফায়ারে হত্যা ছিল আওয়ামী লীগ সরকারের সময়ে নিত্য নৈমিত্তিক ঘটনা। ৩,৫০০-এর বেশি মানুষকে গুমের তথ্য মিলেছে গুম কমিশনের রিপোর্টে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের একাধিক অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালে। জড়িতদের বিচার ও নিখোঁজদের সন্ধান চেয়ে আসছেন স্বজনরা। বুধবার গুমের 2টি মামলায় অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রাথমিক শুনানি শেষে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও বেনজির আহমেদ সহ 30 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত। জারি করেন গ্রেফতারি পরোয়ানা। এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই-এর সাবেক ও বর্তমান কর্মকর্তারাও রয়েছেন। আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআই-এর কিছু সংখ্যক বিপদগামী সদস্য, যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল, তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ আমরা দাখিল করেছি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেন, এ বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, যারা অপরাধে জড়িত শুধু তাদের বিরুদ্ধে। গুমের এই 2 মামলার গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে বাহিনীর প্রধানদের কাছেও। আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন, আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। আসামি হচ্ছেন এই ব্যক্তিরা। আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি, আদালত সেটা মঞ্জুর করেছেন। সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে। 14 মাস পরে হলেও গুমের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয় সন্তোষ জানিয়েছেন ভুক্তভোগীরা। কোনো অবিচার চাই না, আমি তাদের উপরে কোনো জুলুম হোক সেটা চাই না, কিন্তু সুবিচার হোক, ন্যায় বিচার হোক সেটা চাই। আমি এই জন্য এখানে আজকে মামলা দায়ের করেছি। বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণ হবে আজকে থেকে আমরা দেখব। আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি সদস্য রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 8 বাংলাদেশির, যাদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। স্থানীয় সময় বুধবার দুপুর 3:15টায় ওমানের দুকুম সিদ্রা এলাকায় সাগর থেকে মাছ ধরে ফিরছিলেন এই নিহত প্রবাসীরা। আর এ সময় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রবাসীরা। এখন পর্যন্ত 5 জনের পরিচয় নিশ্চিত করা গেছে। নিহতরা হচ্ছেন চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বাবলু, শাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু এবং রকি। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে যে বেপরোয়া গতির কারণেই
এই দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। বর্তমানে তাদের মরদেহ রাখা হয়েছে দুকুম হাসপাতালের মর্গে। দর্শক, যাচ্ছি পরের খবরে। গিয়েছিলেন মহাসড়কের সংস্কার কাজ আর এতে সৃষ্ট যানজটের দুর্ভোগ পরিদর্শনে। শেষমেশ সড়ক উপদেষ্টা নিজেই ভোগান্তিতে নাকাল হয়ে উঠে পড়েন মোটর বাইকে। আজ ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোড অংশের কাজ দেখতে গিয়ে হয় এই ঘটনা। এই মহাসড়ক বেশ কয়েক মাস ধরে ভোগাচ্ছে এ পথের চলাচলকারীদের। 25-30 মিনিটের পথ, অথচ লাগছে 3-4 ঘন্টা। এতদিন ভুক্তভোগী সাধারণ মানুষ হলেও এবার সে কাতারে খোদ সড়ক উপদেষ্টা। ঢাকা সিলেট মহাসড়ক নিত্যদিনের যানজটের খবরে পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোড যেতে গিয়ে পড়েন তীব্র যানজটে। এরপরই মোটরসাইকেলে পৌঁছান গন্তব্যে। উপদেষ্টার সফর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্ব রোডের 12 কিলোমিটার মহাসড়কে গত শনিবার থেকে মেরামতের কাজে নামে সড়ক বিভাগ। মঙ্গলবার কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি তীব্র যানজটের কারণে। পরিদর্শনে গিয়ে উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের 12 কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবে অসুবিধা হতো না যদি ট্রাফিকের একটা শৃঙ্খলা থাকতো। আমার হয়তো আধা ঘন্টা সময় বেশি লাগতো, কিন্তু এটা বেশিরভাগ আমার কাছে মনে হয়েছে প্রধান যে সমস্যা সেটা রাস্তার সমস্যা না। আমরা এখানে 12 জন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে তাদেরকে বলেছি এইটাই তোমাদের ক্যাম্প অফিস। ঢাকায় ওই যে রোডস অ্যান্ড হাইওয়েজের অফিসে যাওয়া লাগবে না। তো আমরা নামের তালিকা দিয়ে দেবো, এদের কোনো অফিসারকে যদি পাওয়া না যায় সাথে সাথে সাসপেন্ড করা হবে। শুধু উপদেষ্টা নন, যানজটের দুর্ভোগে নাকাল সাধারণ যাত্রীরাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।